2016 সালের অক্টোবর মাসের ঘটনা। আমাদের স্কুলে তখন টেস্ট পরীক্ষা চলতেছিল এবং টেস্ট পরীক্ষার পরে বিভিন্ন কোচিং এর ভাইয়েরা স্কুলের সামনে দাঁড়ায় থাকতেন। তারা আমাদের ফোন নাম্বার কালেক্ট করতেন, বিভিন্ন কিছু জিজ্ঞেস করতেন এবং তাদের কোচিং এ ফ্রি ক্লাসের জন্য যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতেন। একবার আমার এক ফ্রেন্ড আমাকে বলল যে চল একটা দুটো ফ্রি ক্লাস করেই দেখি। তো যাই হোক, বন্ধুর প্রলোভনে, বন্ধুর আহ্বানে আমি গেলাম ফ্রি ক্লাস করতে। যাওয়ার পরে প্রথমে আমাদের কেমিস্ট্রি ক্লাস নেওয়া হলো ফ্রি ক্লাসের জন্য, কেমিস্ট্রি অধ্যায় 11, এবং সেখানে আমাদেরকে শেখানো হলো বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। যদিও তখন সেটা বলে নাই যে এটা সংঘর্ষ তত্ত্ব এবং বিক্রিয়া আসলে কিভাবে হয়। তো তখন এই জিনিসটা আসলে আমি জানতাম না। আমি খুব ভালো কেমিস্ট্রি পারতাম এবং আমি যেহেতু পড়াশোনা করার স্টুডেন্ট ছিলাম, আমার কাছে মনে হলো যে আমি এত ভালো পড়াশোনা করি, এত পড়ি, এই জিনিসটা তো আমাকে কেউ আগে শিখায় নাই, এটা তো আমি জানতাম না। তখন আমার কাছে মনে হলো এই কোচিংটা ওয়াও। সেই ওয়াও মনে হওয়া থেকে শুরু করে আমি তাদের মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হই এবং আমি যখন কলেজ ফার্স্ট ইয়ারে উঠি তখন ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমি জানতে পারি যেটা আমার কাছে তখন ওয়াও মনে হয়েছিল সেটা আসলে আমার এসএসসি সিলেবাসে ছিল না, আমার এসএসসি টপিকে ছিল না, এটা কলেজের একটা পড়া ছিল। যাই হোক, ওইভাবেই আমি তাদের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়, যেহেতু আমি নতুন কিছু আসলে শিখতে পারি, এবং সেইখান থেকেই তাদের মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হওয়া এবং সেখান থেকেই আমার মডেল টেস্ট জার্নি শুরু। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার মডেল টেস্টের জার্নি শেয়ার করব, যে আমার মডেল টেস্ট দেওয়ার সিদ্ধান্তটা কি ভুল ছিল নাকি সঠিক ছিল, ওই মডেল টেস্ট দেওয়ার সময় আমি কি ভুল করি বা কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেটা শেয়ার করব, এবং তোমরা এই সময়টাতে যে প্রবলেমগুলো ফেস করো বা তোমাদের যে সমস্যাগুলো মডেল টেস্ট দিতে গিয়ে সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি আমার জার্নিটার কথা যদি শেয়ার করি, অলরেডি বলেছি কিভাবে আমি ভর্তি হই। তার পরবর্তীতে আমি যখন আসলে পরীক্ষাগুলো দেওয়া শুরু করি তখন আমাদের যারা কমন ফ্রেন্ড ছিল, বিভিন্ন স্কুলের টপাররা এবং আমাদের স্কুলের টপাররা, তখন আমাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা কাজ করতো, আমরা কে কার থেকে বেশি পাই। আমরা অলওয়েজ এটা, আমার নাম্বার পাওয়ার আগে আমার চিন্তা হতো যে অন্য কেউ কত পাইলো। এটা অবশ্যই একটা ভুল জিনিস ছিল, যে আসলে নিজেকে নিয়ে চিন্তা না করে অন্যের সাথে কম্পারিজন করা। তো মোটামুটি আমি আমাদের ধরো যে 5-6টা স্কুলের যেহেতু টপার একসাথে পরীক্ষা দিতাম, কমন ফ্রেন্ডের মধ্যে আমরা ছিলাম, তো আমি মোটামুটি 3rd 4th এরকম পজিশনে থাকতাম। তো একটা সময় খুব তাড়াতাড়ি 1-2 সপ্তাহ পরে আমি আসলে এই জায়গাটা থেকে বের হয়ে আসি, রিয়ালাইজিং দ্যাট এটাতে আসলে খুব বেশি লাভ নাই। আমাদের মধ্যে শুরুতে দুইটা লোভ কাজ করতো, এক হচ্ছে যে একটা অর্থ পুরস্কার থাকে, নগদ অর্থ, আরেকটা হচ্ছে যে অন্যের থেকে আগে থাকতে হবে। সেই দুইটা জিনিসের কোনোটাতে আমি যখন টিকতেছিলাম না, এমন না যে খুব খারাপ দিচ্ছিলাম, যথেষ্ট ভালো পরীক্ষা দিচ্ছিলাম, কিন্তু সবার থেকে তো আসলে ফার্স্ট থাকতাম না, আবার ওই অর্থ পুরস্কারের লেভেলও আসলে যেতে পারতাম না। তো একটা সময় আমি চিন্তা করলাম এই প্রতিযোগিতা করে আসলে কোনো লাভ নাই, রাদার আমার বাংলাতে এবং ইংরেজিতে আগে থেকে স্কুলের পরীক্ষাগুলোতে A+ মিস যেত এবং ওই জায়গাতেও আমি আসলে খুব বেশি ইমপ্রুভ করতে পারছিলাম না। তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি আসলে এই প্রতিযোগিতা থেকে বের হয়ে আসব। তখন আমি ফুল ফোকাস দেই শুধুমাত্র আমার প্রিপারেশনের দিকে, এবং ওই সময়টাতে আমি আসলে সব চ্যাপ্টার সব অধ্যায় যে আমি খুব ভালো পারতাম বিষয়টা তা ছিল না। ইয়েস, আমার 9 সিলেবাস শেষ করা ছিল, আমি পুরো ক্লাস 10 রিভিশনের মধ্যে ছিলাম, তারপরেও আমার কিছু কিছু চ্যাপ্টারের প্রবলেম ছিল। আমি যদি পার্টিকুলারলি বলি, কেমিস্ট্রি অধ্যায় 10-11 আমার পড়াগুলো মনে থাকতো না, আমি বারবার এটা আমার পড়া লাগতো। বাকি চ্যাপ্টারগুলো দেখা যেত আমি পরীক্ষার আগে একটা চ্যাপ্টার আমার আধা ঘন্টা থেকে 40 মিনিট পড়লে আমার কমপ্লিট রিভিশন হয়ে যেত। সেখানে চ্যাপ্টারগুলো আমি যখন পড়া শুরু করতাম, আমার কাছে মনে হইতো যে আমি আসলে আবার নতুন করে পড়তেছি, আবার নতুন করে পড়া শুরু করছি, কারণ এগুলো কিছুই মনে থাকতো না। সেই অধ্যায় 10-এ তুমি ধাতু নিষ্কাশন বলো, অধ্যায় 11-এর হচ্ছে কি তুমি জৈব যৌগ বলো, সেম। বায়োলজির পড়াগুলা একই কাহিনী, অঙ্কের জ্যামিতি একই কাহিনী। আমি এগুলোতে খুব বেশি এক্সপার্ট ছিলাম না, অন্যান্য সেকশনগুলোতে আমি যতটা এক্সপার্ট ছিলাম, যে আমার খুব বেশি রিভিশন দিতে আসলে সময় লাগতো না। এই প্রবলেমটা আমি ফাইন্ড আউট করি। আমার ভুল আসলে এটাই ছিল, এই প্রবলেমটা আমি ফাইন্ড আউট করি ঠিকই, কিন্তু এটা নিয়ে আমি আসলে খুব বেশি যে এই জায়গাটাতে আমি আসলে জোর দিব বা উইকনেসটা কাটাবো, এটা আমার মধ্যে তখন কাজ করতেছিল না। তখন পর্যন্ত প্রথম 1 মাস আমি এই প্রতিযোগিতায়, যদিও বলতেছি যে ফার্স্ট সেকেন্ড হওয়ার ওই প্রতিযোগিতায় ছিলাম না, বের হয়ে আসছি, অ্যাট দ্য সেম টাইম আমার মডেল টেস্ট ভালো দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এই টেন্ডেন্সি আমার ছিল। অ্যাজ এ রেজাল্ট যেটা হয়, আমার যেটা উইকনেস সেটা উইকনেসই থেকে যাচ্ছে। আমার সেই অধ্যায় 10-11 ওটা নিয়ে আমি এক্সট্রাভাবে কাজ করতে পারি না, আমার যে জ্যামিতিতে প্রবলেম সেটা আমি আলাদাভাবে কাজ করতে পারি না, আমার যে বায়োলজিতে প্রবলেম সেটা তো আমি আলাদাভাবে কাজ করতে পারি না। এই জিনিসটা আমি 1 মাস পরে যখন বুঝতে পারি, তখন আমি আসলে ওই মডেল টেস্টটা আমি একটুখানি গুরুত্বটা আসলে কমাই দিই। তবে এখানে আরেকটা জিনিস চালু হয়, সেটা হচ্ছে আমাদের স্কুলের মডেল টেস্ট চালু হয়ে যায়। স্কুলে আমাদের 2টা মডেল টেস্ট হয় ওই একই টাইমে, আমার ওই কোচিং এর মডেল টেস্ট এবং কোচিং এর তখন ফাইনাল মডেল টেস্টটাও শুরু হয়ে যায়। আমার কাছে তখন দুইটা অপশন, যে আমি কি আসলে স্কুলের মডেল টেস্ট দিব নাকি হচ্ছে গিয়ে কোচিং এর মডেল টেস্ট দিব। এই ক্ষেত্রে আমার ফ্রেন্ডরা যেটা করে, ওরা স্কুলের সব ফ্রেন্ড না, ম্যাক্সিমাম ফ্রেন্ডই স্কুলের মডেল টেস্টটা শেষ করে ওরা কোচিং এর মডেল টেস্ট দিতে যেত। টানা 6 ঘন্টা ওদের লেখার উপরই থাকা লাগতো, 3 ঘন্টা স্কুলে, দেন
স্কুলেরটা শেষ করে আবার কোচিংয়ে যেত। এই কাজটা আমিও করি প্রথম 2টা পরীক্ষা বা 3টা পরীক্ষা। তারপর আমি রিয়ালাইজ করি এটাতে আমি আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, পরের মানে একটা পরীক্ষাও ভালো মতো দেওয়া হয় না, না স্কুলেরটার জন্য কমপ্লিট প্রিপারেশন নিতে পারি, না মানে কোচিং এরটার জন্য কমপ্লিট প্রিপারেশন নিতে পারি। স্কুলের মডেল টেস্টের জন্য 100% প্রিপারেশন নেওয়া যায় না, কোচিং এর মডেল টেস্টের জন্য 100% প্রিপারেশন নেওয়া যায় না। তখন আমি সিদ্ধান্ত নিই যে না, আমি যে কোনো একটা পরীক্ষা, যে কোনো একটা ফাইনাল মডেল টেস্ট আমি সিরিয়াসলি দিব। তখন আমি ডিসিশন নেই স্কুলেরটা, কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে স্কুলের প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হচ্ছে। তখন আমি আসলে সুইচ করে যাই, আমি আসলে স্কুলের মডেল টেস্টটাই সিরিয়াসলি দিব, এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল। এবং আমি যেটা বললাম যে আমার ভুল ডিসিশনগুলোর মধ্যে ছিল যে আমার শুরুর দিকের কম্পিটিশনটা এবং আমার ওই উইকনেসটা আসলে উইকনেসের জায়গাতেই থেকে যায়। কিন্তু আমি এই যে রাইট ডিসিশনটা যখন নেই, যে কোনো একটা জায়গাতে সিরিয়াসলি মডেল টেস্ট দেওয়া, এই সময়টাতে এসে মানে এই ডিসিশনটা নেওয়ার পরে আমি তখন উইকনেস নিয়ে আসলে সিরিয়াসলি কাজ করতে পারি। কারণ যেগুলো আমার ভালো পারা ছিল ওগুলো আমার রিভিশন দিতে আসলে বেশি সময় লাগছে না। তখন আমি যেটা করি, যেগুলো আমার একটু কম বা উইকনেসের জায়গা, ওগুলো আমি আসলে তখন একটু বেশি করে পড়া স্টার্ট করি। কিন্তু এই কাজটা যদি আমি আরো আগে থেকে করতাম, আমার হয়তো বা এসএসসি পরীক্ষাতে জ্যামিতিতে নাম্বার ছাড়া লাগতো না, বা টাইমলি আমি লেখা শেষ করতে পারতাম। আমার হয়তো বায়োলজিতে 3 নাম্বার ছাড়া লাগতো না, আমি হয়তো টাইমলি লেখা শেষ করতে পারতাম। আমার এই টাইমলি লেখা শেষ করতে না পারার কারণেই আসলে জ্যামিতিতে আমার 8 নাম্বার ছাড়া লাগে। সো ওই ভুলের খেসারত কিন্তু আমার ঠিকই দেওয়া লাগছে, কিন্তু বড় আকারে কোনো ডিজাস্টার আসলে হয় নাই। সো যতটুকু সঠিক সিদ্ধান্ত নিছি ওটার ফায়দা আমি পাইছি, কিন্তু যতটুকু ভুল সিদ্ধান্ত আমি নিছি ওটার জন্য আমার আসলে ভিকটিম হওয়া লাগছে। সো স্কুলের পরীক্ষাটা যখন আমি দেই এবং সেটা যথেষ্ট ভালোভাবে দেই, যথেষ্ট প্রিপারেশন নিয়ে আমি আসলে পরীক্ষাটা দেই, সেখানে আমি ভালো রেজাল্ট করি। প্রত্যেকটা সাবজেক্টে আমার 96, 97 করে নাম্বার থাকে, এবং বাংলাতেও যেখানে আমার 80 উঠতো না আগে, এখানেও মোটামুটি 80-র উপরে নাম্বার আসে। এবং এটা আমাকে একটা কনফিডেন্স দেয়, এবং যেটার ফলাফল আমি এসএসসিতে পাই, আমি আমার স্কুলের ডে শিফটের মধ্যে ফার্স্ট হই। আমার মডেল টেস্টের জার্নি থেকে বা আমার মডেল টেস্টের স্টোরি থেকে তোমরা আসলে তোমাদের মতো করে আসলে লেসনটা নিতে হবে। যাদের উইকনেস আছে যে ভাই আমার 100% সিলেবাস শেষ হয় নাই, তাদের উচিত ওই দিকে ফোকাস দেওয়া, মডেল টেস্টের অসুস্থ প্রতিযোগিতায় না। আবার যাদের সিলেবাস শেষ বাট স্টিল কিছু জায়গায় উইকনেস আছে, তোমাদের উচিত দুইটা একসাথে চালানো, উইকনেস নিয়ে কাজ করে এবং মডেল টেস্ট ভালো দেওয়া। কারণ এটা তোমাকে পরীক্ষার জন্য খুব ওয়েল প্রিপেয়ার্ড করে দিবে, এবং তুমি যদি মডেল টেস্ট ভালো দিতে পারো এটাই তোমাকে আসলে কনফিডেন্ট বানাবে, যেটা ভালো রেজাল্ট করার জন্য, মানে এসএসসিতে ভালো রেজাল্ট করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই কনফিডেন্সটা গেইন করার জন্যই কিন্তু, এবং রিভিশন দেওয়ার জন্যই কিন্তু আমরা আসলে মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হই। আমার ওই রিভিশনটাও খুব ভালো মতোই তখন চলছিল। সো এই ছিল ওভারঅল আমার মডেল টেস্টের জার্নি। এবার আমি তোমাদেরকে বলবো তোমরা এই স্টেজে এসে মডেল টেস্ট নিয়ে কি কি প্রবলেম ফেস করো এবং এগুলো আসলে কিভাবে ওভারকাম করতে পারো। ভাই আমি আসলে উইকনেস কাটায় উঠতে পারতেছি না, মডেল টেস্টটা কিভাবে ভালো দিব, মডেল টেস্টের এই চাপ কিভাবে সামলাবো, এবং আমরা টাইমলি লেখা শেষ করতে পারি না, অন্যের থেকে যখন নাম্বার কম পাই তখন আসলে অনেক ডিমোটিভেটিং লাগে, আন্ডার কনফিডেন্ট হয়ে যাই। এই 4টা প্রবলেম কিভাবে আসলে সলভ করা উচিত। দেখো, এই যে লেখা শেষ করতে পারো না, এটার কারণ 2টা হইতে পারে। এক, তোমার হাতের লেখা স্লো, নাহলে তুমি আসলে ওয়েল প্রিপেয়ার্ড না, তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করে যাও নাই, বা ওই পার্টিকুলার যতটুকু আসলে সিলেবাসে থাকে তোমার ওটা সম্পর্কে ভালো দক্ষতা নাই। তো এই সিচুয়েশনে এমনিতে তোমার মডেল টেস্ট দেওয়ার কথা ছিল না, বাট স্টিল ইউ আর দেয়ার। তোমার উচিত আগে সিলেবাসটা ভালো মতো শেষ করা, ওয়েল প্রিপেয়ার্ড হওয়া, তারপরে মডেল টেস্ট নিয়ে চিন্তা ভাবনা করা। দ্বিতীয় যে বিশাল প্রবলেম সেটা হচ্ছে উইকনেস নিয়ে কাজ করতে না পারা। এটা একটা বড় প্রবলেম, আমি কিন্তু বলছি আমি নিজে এটার জন্য সাফার করছি। আমি ফার্স্ট হয়েছি স্কুলের ডে শিফটে, ঠিক আছে, বাট স্টিল আমার টোটাল নাম্বারে একটু কমে যায়, আমার নাম্বার ছাড়া লাগে, তখন আমি ডিমোটিভেটেড ছিলাম। পরীক্ষার মাঝখানে যখন আমার একটা পরীক্ষা খারাপ হয়, অবশ্যই এটার প্রভাব আমার বাকি পরীক্ষার উপরগুলো পড়ে, অল্প হইল, এটা তো আসলে অস্বীকার করতে পারবো না। তাই এই জন্য এই সময়টাতে তুমি যদি উইকনেস নিয়ে কাজ না করো, এই উইকনেস তোমার পরীক্ষার আগ পর্যন্ত থেকে যাবে। দেখো, উইকনেস নিয়ে কাজ করলে এই উইকনেসে তুমি আজকে এটা সলভ হয়ে যাবে না। এই উইকনেসে তুমি ইফোর্ট দিবা, এটা নিয়ে তুমি কাজ করবা, দেন তুমি মডেল টেস্টে ভালো রেজাল্ট করবা, তারপরে তুমি এটাতে কনফিডেন্স পাবা। এই উইকনেস নিয়ে তুমি যদি কাজ না করো, এটা উইকনেস থেকে যাবে, এবং তুমি জানো তোমার এই জায়গায় দুর্বলতা আছে, এটা তোমাকে আন্ডার কনফিডেন্ট করে দিবে, এবং যেটার প্রভাব তোমার রেজাল্টেও পড়বে। এখন কথা হচ্ছে উইকনেস আসলে কাজ করবো কিভাবে। আমি এটা গতকালকে আমার একটা স্টুডেন্টকে আসলে বলি মেন্টরশিপের, যে এই ক্ষেত্রে তুমি যেই চ্যাপ্টারগুলো ভালো পারো ওগুলো একটু কম পড়ো, বা কম সময় রিভিশন দাও, যেটা কম পারো এটা একটু বেশি সময় ধরে পড়ো। অথবা ধরো তুমি এমন একটা চ্যাপ্টার তোমার সিলেবাসে আছে, মানে তোমার পরীক্ষার রুটিনে আছে, যে চ্যাপ্টারটা তুমি ভালো পারো না, শুধুমাত্র ওই পরীক্ষাটা তুমি বাদ দিয়ে দাও। ওই পরীক্ষার জন্য তুমি পড়ো বাসায় বসে, কিন্তু ওই পরীক্ষায় তোমার পার্টিসিপেট করার দরকার নেই। কারণ এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ওই চ্যাপ্টারটাতে দক্ষতা অর্জন করা, ওই চ্যাপ্টারটা ভালো মতো শেষ করা। এই জন্য তোমার যে একদম প্রত্যেকটা পরীক্ষা দিতে হবে এটারও এমনও কোনো কথা নেই, কারণ সিলেবাস শেষ করাটা এখানে ইম্পর্টেন্ট, উইকনেস নিয়ে কাজ করাটা ইম্পর্টেন্ট। কারণ দিন শেষে তুমি যখন ওই চ্যাপ্টারটা মানে শেষ না করে পরীক্ষা দিতে যাবা, তখন ওই চ্যাপ্টারটাও শেষ হইলো না, আবার
ভালো মতো না পড়ে পরীক্ষা দিছো, ভালো রেজাল্ট হবে হবে না, তাহলে তোমাকে এটা আন্ডার কনফিডেন্ট করে দিল, তুমি কনফিডেন্ট হইতে পারলা না যে উদ্দেশ্যে আসলে পরীক্ষা দেওয়া। সো আমও নাই সালাও নাই, এই জন্য তুমি এই দুইটা ভাবে আসলে উইকনেস নিয়ে কাজ করতে পারো। 3 নাম্বার যে বিগেস্ট প্রবলেম সেটা হচ্ছে গিয়ে ভাই নাম্বার কম পাইলে ডিমোটিভেটিং লাগে। এটা তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে খুবই স্বাভাবিক একটা বিষয়। তুমি এখন এটাও ডিপেন্ড করে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট। অনেকে 25-18 পেয়ে খুশি, অনেকে 25-23 পাইলেও আসলে অনেক মন খারাপ থাকে। সো এই ক্ষেত্রে তোমরা যারা কম্পারিজন করো যে তুমি আসলে নিজে থেকে খারাপ লাগতেছে নাকি অন্যের সাথে কম্পেয়ার করলে খারাপ লাগাটা ক্রিয়েট হচ্ছে, এটা আগে দেখতে হবে। কারণ তুমি যখন কম্পারিজন করো, অন্যের সাথে নিজেকে তুলনা করো, তখন আসলে তুমি তার স্ট্রং সাইডটাতে ফোকাস করতেছো এবং নিজের স্ট্রং সাইডটাকে তুমি ইগনোর করতেছো, একই সাথে নিজের উইক সাইডটাকেও ইগনোর করতেছো। এবং তুমি ওই কম্পারিজন করে আসলে তোমার মন খারাপ হয়, সেখানে তোমার আসলে মোটিভেটিং হয়ে মানে মোটিভেটেড হয়ে পড়া উচিত, আরো বেশি উইকনেস নিয়ে আরো বেশি কাজ করা উচিত। ওই কাজটা কেন জানি না আমরা মোটা থেকে করি না, এবং এটা আমাদের একটা বড় প্রবলেম। ডিপ্রেসড হলে আমরা কাজ করা ছেড়ে দিই, যেখানে আমাদের আসলে কাজ আরো বেশি করা উচিত। সো এই জায়গাটাতে কম্পারিজন যদি অন্যের সাথে হয়, অন্যের সাথে কম্পারিজন করে ডিমোটিভেটেড হয়ে যাও, তাহলে এটা একটা নেগেটিভ প্র্যাকটিস, এটা থেকে তোমার বের হয়ে আসা উচিত। আর যদি মনে হয় যে না আমি আসলে নিজে থেকে নাম্বার কম পাচ্ছি, এটা আমার মধ্যে খারাপ লাগা ক্রিয়েট করতেছে, তাহলে কেন তোমার আসলে নাম্বারটা কম আসতেছে, কোন জায়গায় তুমি ভুল করতেছো সেটা ফাইন্ড আউট করো, দেন সেটাতে ইফোর্টস দাও, সেটা সলভ করো। দ্যাটস ইট। 4 নাম্বার যে পয়েন্টটা, যেটার জন্য তোমরা সবাই ওয়েট করতেছো যে ভাই মডেল টেস্টের এই চাপ আসলে কিভাবে সামলাবো এবং কিভাবে আমরা কম সময়ে বা ওই একদিনের বন্ধে বেস্ট প্রিপারেশন নিতে পারবো, সেটা একটু বলে দেন। দেখো, এই যে চাপ কিভাবে সামলাবো, এটা যদি তোমার প্রশ্ন হয়ে থাকে, তুমি আগে ডিসিশন মানে তুমি একটু দেখো যে তুমি আসলে কয় জায়গায় মডেল টেস্ট দিচ্ছ। আমার তরফ থেকে আমি একটা কথাই বলবো, যে কোনো একটা জায়গায় একটা কোচিংয়ে সিরিয়াসলি মডেল টেস্ট দাও। অনেকের অলরেডি জানি স্কুলের কোচিং, স্কুলের মডেল টেস্ট, আবার তোমার হচ্ছে বাইরের কোচিং এর মডেল টেস্ট, দুই জায়গায় মুখ মারতে গেলে একদম ধরা খাবা। তোমাকে যে কোনো একটা জায়গায় সিরিয়াসলি মডেল টেস্ট দিতে হবে। আই ডিড দ্য সেম, এবং আমি সেটার উপকারিতা পাইছি। আমি এখানে কোনো চাপ ফিল করি নাই, আমার টাইম ম্যানেজমেন্টে কোনো প্রবলেম হয় নাই। তুমি 3 জায়গায় ঘুরে তোমার যদি কাজের কাজ কিছুই না হয়, কোনো লাভ নাই। এর থেকে একটা জায়গাতে তুমি যদি ফোকাস করে তুমি যদি বেস্ট আউটকাম পাইতে পারো, তাহলে সেটাই কি বেটার না? তাহলে তোমার সেটাই করা উচিত। তো এই চাপ সামলানোর ক্ষেত্রে তোমার নিজেকে প্রশ্ন করা উচিত, তুমি কি একটা জায়গায় পরীক্ষা দিচ্ছ কিনা। যদি দিয়ে থাকো ফাইন। এবার কথা হচ্ছে ভাই ওই একটা জায়গায় যে পরীক্ষা দিচ্ছি সেখানে কিভাবে ভালোভাবে পরীক্ষা দিব। তো এই ক্ষেত্রে ওই নিয়ম সেমই, আসলে সিকিউর জন্য বেস্ট প্রিপারেশন নিবা, বোর্ড প্রশ্ন সলভ করবা, বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো সলভ করবা, তোমার কোচিং থেকে কোনো কোশ্চেন ব্যাংক দিলে সেটা সলভ করবা, আলাদাভাবে জ্ঞান অনুধাবন এবং অবশ্যই এমসিকিউ সলভ করে যাবা। কারণ তোমাকে ওই 3টা সেক্টরে আসলে বেস্ট হইতে হবে, ওই অ্যানালিটিক্যাল পার্ট, জ্ঞান অনুধাবন পার্ট এবং এমসিকিউ পার্ট। এই 3টা সেকশনে তুমি যখন বেস্ট হবা, তখনই একটা কমপ্লিটলি বেস্ট রেজাল্ট তুমি প্রিপেয়ার করতে পারবা। সেই জন্য তুমি যে কোনো একটা গাইড, যে কোনো কোশ্চেন ব্যাংক, যে কোনো টেস্ট পেপার পড়লে আসলে হয়ে যায়। তো এটা একটু ভালো মতো বুঝে পড়তে পারলেই হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই প্রিপারেশন নেওয়ার সময় তোমার যেগুলো উইকনেস থেকে যায়, বা তুমি যখন মনে করো আমি একটু কম পারি, ওই জিনিসটা আবার একটু পড়া লাগবে, এই জিনিসগুলো একটা ডায়েরিতে লিখে রাখো। সোজা কথায় নিজের স্টাডিটাকে একটু ট্র্যাক করো, যাতে এই উইকনেস নিয়ে পরবর্তীতে বা মডেল টেস্টের পরে কাজ করতে পারো। এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও। আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি বা তোমাদের কোনো প্রবলেম মিস করে থাকি, তোমরা সেটা কমেন্ট বক্সে জানাইতে পারো। আমি কমেন্ট বক্স থেকে সেটার উত্তর দিয়ে দিব, বা হচ্ছে আলাদা করে ভিডিও বানাবো। সো আমরা হচ্ছে গিয়ে 2 দিন আগে একটা লাইভ সেশন নেই, যেখানে ভাইয়া বিস্তারিতভাবে কথাবার্তা বলি তোমাদের টেস্টের পর আসলে কিভাবে পড়াশোনা করা উচিত। সেই 2 ঘন্টার ভিডিওটা তোমরা চাইলে দেখে আসতে পারো। এবং সেই 2 ঘন্টার ভিডিও থেকে যদি দেখতে ইচ্ছে না করে, তুমি জাস্ট লিঙ্কে গিয়ে কমেন্টগুলো চেক করো যে আসলে তোমার ভিডিওটা দেখা উচিত কিনা, বা যারা দেখছে তারা আসলে কি ফিল করতেছে। এন্ড আমি তোমাকে বলে দিচ্ছি, জীবন আমাদেরকে আসলে কোনো কিছু দেয় না, জীবন আমাদেরকে ফেরত দেয়। তুমি কি ইনপুট দিচ্ছ তার উপরে বেস করে তুমি আসলে আউটপুট পাবা। সো এই 2 ঘন্টার ভিডিওটা দেখলেই তুমি বুঝতে পারবা ওখান থেকে আসলে তুমি কত নতুন নতুন জিনিস শিখতে পারবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।